যৌন বিকৃতি বা বিকৃত যৌনতা ইংরেজিতে যাকে বলা হয় প্যারাফিলিয়া। আরজি করের সঞ্জয় রায় কি এই মানসিকতার জলজ্যান্ত উদাহরণ বা এই ধরনের কোনো অপরাধ মনস্কতা তার মধ্যে রয়েছে? এই জঘন্য অপরাধ করেও পুলিশ বা সিবিআই এর জেরায় যার গলা এতটুকুও কাঁপেনি। সঞ্জয়ের মনের অতল জানতে পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই। সঞ্জয় সত্যি বলছে না মিথ্যে জানা যাবে পলিগ্রাফ পরীক্ষায়। সেই রাতে সঞ্জয় কি একাই অপরাধ করেছিল নাকি তার দোষর ছিল আরও কেউ? এটাই এখন গোটা বাংলার প্রশ্ন। আর এর মধ্যে সুপ্রিম কোর্টে দ্বিতীয় দিনের শুনানি। শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই, রিপোর্ট জমা দিল রাজ্য। সকাল 10টা 10-এ জেনারেল ডায়েরি, রাত 11টা 30 মিনিটে কেন ঘটনাস্থল ঘেরা হলো, মাঝের এতটা সময় পুলিশের কি ভূমিকা, প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এখানেই শেষ নয়, সর্বোচ্চ আদালতের আরও প্রশ্ন, যখন মৃতদেহ ময়না তদন্তের জন্য গিয়েছিল তখন এটি কি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল না? যদি অস্বাভাবিক মৃত্যু না হয় তাহলে ময়না তদন্ত করতে হলো কেন? সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। এফআইআর দায়ের করতে 14 ঘন্টা দেরি হলো কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতির। অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত থেকে আম জনতা আরজি কর নিয়ে প্রশ্ন সবার, এর উত্তর মিলবে? বিচার পাবেন নির্যাতিতাই? এটাই এখন গোটা দেশ জানতে চায়। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন বাংলা বলছেতে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে গৌরব মজুমদার, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রিমা মুখার্জি। আমি আসবো সবার কাছে। তার আগে আপনাদের দেখাবো সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে আজ কি হলো। সুপ্রিম কোর্টে আরজি করের দ্বিতীয় দিনের শুনানি। শীর্ষ আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। একই সঙ্গে রাজ্য জমা দিল 14ই আগস্ট রাতে আরজি করের তাণ্ডবের ঘটনার রিপোর্ট। কি রয়েছে স্টেটাস রিপোর্টে? ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয়, নাকি জড়িয়ে রয়েছে আরো কেউ? কলকাতা পুলিশের তদন্তে কোনো গাফিলতি, কোনো কিছু আড়াল করার চেষ্টা চলছে? সন্দীপ ঘোষের ভূমিকা কি আতশ কাচের তলায়? আগস্ট ভোর রাতে ঘটনা ঘটে। সকালে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ। নৃশংস এই ঘটনা ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। বিচার চাইছে সব পক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে কি কি প্রশ্ন প্রধান বিচারপতির, কি জবাব রাজ্যের? সুপ্রিম কোর্টে আরজি কর মামলা। বিচারপতির প্রশ্ন, ময়না তদন্তের রিপোর্ট কোথায়? সকাল 10টা 10 অভিযোগ দায়ের। রাত 11টা 30 কেন ঘটনাস্থল ঘেরা হলো? মাঝের এতটা সময় পুলিশের কি ভূমিকা? সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের। রাজ্যের উত্তর, কি ঘটেছে, কখন ঘটেছে সব টাইমলাইন দিয়েছি, ভিডিওগ্রাফিও আছে। এই রিপোর্টে অসঙ্গতি থাকা সম্ভব নয়। বিচারপতির প্রশ্ন, সিবিআই তদন্ত করে দেখবে। রাজ্যের উত্তর, কেস ডায়েরিতে পুরো বিষয়টির উল্লেখ আছে। কেস ডায়েরি আদালতে পেশ করা হচ্ছে না, কেন্দ্র ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। বিচারপতির প্রশ্ন, যখন মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছিলেন তখন এটি কি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল না? এটা যদি অস্বাভাবিক মৃত্যু না হয় তাহলে ময়না তদন্ত করতে হলো কেন? রাজ্যের উত্তর, কেস ডায়েরির 2 নম্বর পেজে রয়েছে। বিচারপতির প্রশ্ন, আরজি করের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক। সুরাথাল ও ময়নাতদন্ত রাত 11টার আগে হয়, তাহলে রাত 11টা 30 কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের? রাজ্যের উত্তর, রাত 11টার আগে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে 4:40 সুরাথাল প্রসঙ্গ উঠছে কেন? হাইকোর্টেই কেস ডায়েরি সিবিআইকে দেওয়া হয়। বিচারপতির প্রশ্ন, এফআইআর করতে 14 ঘন্টা দেরি হলো কেন? কলেজে পৌঁছে এফআইআর দায়ের করা উচিত ছিল অধ্যক্ষের। অধ্যক্ষ কাকে আড়াল করেছেন? অধ্যক্ষ পদত্যাগ করলেন, অন্য কলেজে দায়িত্ব পেলেন। রাজ্যের উত্তর, নিহতের বাবা এফআইআর দায়েরের অনুমতি দেননি। দাবি রাজ্যের, নিয়ম মেনেই কাজ করেছে পুলিশ। কলকাতা পুলিশের তদন্ত কি কোথাও গাফিলতি ছিল তা নিয়েও রিপোর্ট জমা করেছে রাজ্য। কি রয়েছে রাজ্যের রিপোর্টে? সেমিনার হল থেকে কি কি পেয়েছিল পুলিশ? নির্যাতিতার ভাঙা চশমা, নীল রঙের জিন্স, বাদামি রঙের অন্তর্বাস, হাসপাতালের কম্বলে রক্তের দাগ, সরকারি হাসপাতালে নীল রঙের চাদরে রক্তের দাগ, ম্যাট্রেস থেকে নমুনা, নীল রঙের মোবাইল, কালো রঙের ব্লুটুথ।
ঘটনাস্থল থেকে সমস্ত নথি সংগ্রহ করার সময় আরজি করের 2 চিকিৎসকও ছিলেন। সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় এবং আদালতে জমা করা হয়। 15 জনের তদন্তকারী অফিসার আরজি করের 20টি জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। 8ই আগস্ট রাত 9টা থেকে 9 আগস্ট ভোর 5টা পর্যন্ত সব মিলিয়ে 8 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশের তদন্তকারী দল। এই সিসিটিভি ফুটেজ থেকে সঞ্জয় রায়কে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির ভিড়ে মিশে ব্যারিকেড ভেঙে দুষ্কৃতীরা আরজি করে তাণ্ডব চালায়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, হামলা করে পুলিশের ওপরেও। সেই দিন শহরের নিরাপত্তায় কোথায় কত পুলিশ মোতায়েন ছিল সেই তথ্য আদালতে জমা দেয় রাজ্য। কলকাতা টিভি। এদিকে দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্ষণের ঘটনায় বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হোক, 15 দিনে শেষ হোক বিচার প্রক্রিয়া, চিঠিতে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে এবার চিঠি দিলেন। ধর্ষণের ঘটনায় বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হোক, 15 দিনে শেষ হোক বিচার প্রক্রিয়া, চিঠিতে দাবি মমতার। অন্যদিকে ধর্ষণ রুখতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে তিনি টুইট করেছেন, এই আরজি করের ঘটনার পর এই সময়ের মধ্যে 900টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে সরব হয়েছেন তিনি। অভিষেকের দাবি আইন সংস্কার করা হোক, আইনি সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পাচ্ছে, এমনটাই ঘনিষ্ঠ মহলে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র রাজনীতি ছেড়ে এই বিষয়টি ভেবে দেখুক, বিল পাশ করে 7 দিনে ধর্ষকের শাস্তি হোক। শুধু পশ্চিমবঙ্গ সরকারই নয়, অন্য রাজ্য জরুরি ভিত্তিতে ধর্ষণ রোধী আইন তৈরি করুক। বর্তমান পরিস্থিতিতে প্রকৃত পদক্ষেপ যেন করা হয়, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে তাই নিয়ে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য প্রয়োজনে আইনি সংস্কার করা দরকার এবং সেটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারেরই এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত, এমনটা তিনি মনে করেছেন। শুধু তাই নয়, তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা খবর যে এই পশ্চিমবঙ্গ হোক অথবা অন্যান্য রাজ্য, সেখানে যাতে অ্যান্টি রেপ ল, ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার ব্যাপারে, যেটাকে নিড অফ দ্য আওয়ার বলে তিনি ঘনিষ্ঠ মহলে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে ঘনিষ্ঠ মহলে তিনি এও বলেছেন যে সময় দাঁড়িয়ে এই আরজিকর কাণ্ড নিয়ে সরকার এবং শাসক দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেই সময় যদি সিস্টেমের কোনো দীর্ঘসূত্রিতা থাকে তাহলে সেটাকেও ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত, এমনটাই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। আমি প্রথমে শঙ্কুদেব পণ্ডার কাছে আসি। শঙ্কু, আমরা যেটা দেখছি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য হোক বা কেন্দ্র, সেখানে বা বিভিন্ন রাজ্য, সেক্ষেত্রে আইনি সংস্কারের পক্ষে সওয়াল করছেন। দেখুন মৌপিয়াদি, আইনি সংস্কার তো এখন আলোচনার বিষয় নয়। এখন আলোচনার বিষয় হচ্ছে আইন তো আছেই, কিন্তু সেই আইনটা যাদের রক্ষা করার কথা ছিল তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যার জন্য সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে 30 বছরেও এই রকম পরিস্থিতি তারা কখনো দেখেননি তদন্তের জায়গায়। কাস্টোডিয়ান কে ছিলেন? কাস্টোডিয়ান সরকার। অন ডিউটি ডক্টর ছিলেন যিনি মারা গেছেন, তাকে আপনি প্রোটেকশন দিতে পারেননি। প্রশ্নটা এখানে, এখন কি করবেন, কিভাবে আপনার ঘুম ভাঙবে, আপনি আপনার ইমেজ বিল্ডিং কিভাবে করবেন, বিষয় থেকে কিভাবে দূরত্ব তৈরি করবেন, আদৌ জাস্টিস দিতে পারেন। আন্দোলনকারী ডক্টরদের যে দাবি দেওয়া সেগুলোকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আখ্যা দিচ্ছেন যে যথেষ্ট জাস্টিফাইড বলে আখ্যা দিচ্ছেন এবং বলছেন যে এর আগে অন্য 14 তারিখ রাতেও দেখেছি তিনি টুইট করে বলেছেন যে এটা সরকারের এটা করার কথা, তাদের যে
যে বেসিক যে সুরক্ষার দিকটা সেদিকটা সুনিশ্চিত করার কথা। দেখুন, এ ব্যাপারে আমাদের দুটো বক্তব্য। প্রথম বক্তব্য, যদি এটা তিনি সুচতুর রাজনৈতিক কৌশলে নিজের ইমেজকে সরকার এবং দল থেকে আলাদা রেখে সেই দিকে নজর দেন, সেটা একটি রাজনৈতিক বিষয়, সেখানে আমার রাজনৈতিক বক্তব্য আছে। আর যদি আন্তরিকভাবে তিনি এটা বলেন, তাহলে বুঝতে হবে যে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের সমালোচনা করছেন। তাহলে এই গোপন সূত্রে পার্সোনাল লেভেলে না বলে প্রকাশ্যেই সরকারের বিরোধিতা করুন। কারণ ইতিমধ্যেই ওনার দলের ভেতর থেকে যে সমস্ত আওয়াজ, ধরুন সুখেন্দু শেখর রায় বা শান্তনু সেনরা প্রকাশ্যে বলেছেন, সেটা উনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বললে আমার মনে হয় বিষয়টি ওপর পর্যন্ত পৌঁছবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট, উনি একটি বক্তব্য খুব স্পেসিফিক্যালি বলেছেন যে সিস্টেমের দীর্ঘসূত্রিতা, সিস্টেমের গলদ। সিস্টেমের তো গলদ ছিল, সিস্টেমের যদি গলদ না থাকে তাহলে আজকে গিয়ে সরকারকে বা কলকাতা পুলিশকে কেন এফআইআর করতে হচ্ছে ওই প্রিন্সিপালের এগেনস্টে। এবং আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি মুপিয়াদি, যে আজকেও আপনি দেখবেন যেখানে সকালবেলাতে সুপ্রিম কোর্টে আজকে প্রায় ল্যাজে গোবরে অবস্থা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেটের এবং কপিল সিব্বালের, তিনি কোনোভাবে কনভিন্সড করাতে পারছেন না কোর্টকে। সেই দিনই আমরা শুনলাম যে ওএসডি হিসেবে ওই প্রিন্সিপালকে রিক্রুট করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনে, যাতে ওখানে বসে উনি চুরি করাতে পারেন। ফলে দেখুন সরকারের ইন্টেনশন কি, সরকার কি আদৌ সত্যি এটা চাইছেন, শুধুমাত্র আইন পাস করে কি এটা করা পসিবল? দেখুন, একটা জিনিস যেটা অভিষেক, দুটো আলাদা ব্যাপার। একটা যদি আপনি সার্বিকভাবে বলেন তো এটা নিশ্চিত যে ধর্ষণটাকে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট এবং অপোজ এবং র্যাপিড অ্যাকশন নিয়ে বন্ধ করতে হবে। এবং সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সারা দেশে গত 10 দিনে 900টা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এবার যদি আপনি পার্টিকুলার একটা কেস বলেন, এই কেসটা নিশ্চিত এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু যে কথাগুলো ভুলভাবে বলা হচ্ছে, আজকে কোর্টে আমাদের কাউন্সিল সেটা বলেছেন যে এফআইআর কিন্তু লজ হয়েছে মানে আনন্যাচারাল ডেথে, সেটা হচ্ছে তার টাইম হচ্ছে 1:45 PM 861 অফ 2024 কেস নাম্বার। আনন্যাচারাল ডেথ রেজিস্টার্ড হয়েছে দুপুরবেলা, কিন্তু সিবিআই কি বলছে, যখন পুলিশ অফিসিয়ালরা সব কমপ্লিট করার পর ফিরে গিয়ে রিপোর্টটা করে, ওই রাত্রিবেলার টাইমটা তারা বলছে যে এফআইআর লজ হয়েছে। না, এফআইআর তো দুপুরবেলা লজ হয়েছে। 1, 2 নম্বর হচ্ছে পোস্টমর্টমের ক্ষেত্রে একটা কথা বলি কোহিনুর, 10:10 এক সেকেন্ড, কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এবং যেটা যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টেও উল্লেখ করা, এক সেকেন্ড, যে রিপোর্ট জমা পড়েছে আদালতে সেখানে উল্লেখ করা রয়েছে যে 10:10 যখন প্রথম কমিউনিকেট করা হয় পুলিশে, সেই সময় বলা হয়েছিল যে একজন মহিলা তিনি আনকনশিয়াস অবস্থায় পড়ে রয়েছে, বলছি একজন ডাক্তার অবস্থায় পড়ে রয়েছে। দেখুন, যখন আমরা আবার একটা জিনিস ভুল হচ্ছে এখানে, 10:10 জিডি রেজিস্টার করা হয়, করে সেটাকে নিয়ে মামলা যখন মানে সেটাকে নিয়ে কোর্ট পুলিশ যখন প্রসিড করে, পুলিশ তো ডাক্তার নয়, পুলিশ দেখেই বলতে পারবেন না যে সে মারা গেছে। পুলিশ তো বলেনি। আমাকে শেষ করতে দিন। তারপর যখন তার দেহ নিয়ে বা তৎকালীন আইনিভাবে বেঁচে আছে তাকে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তখন তাকে ব্রড ডেড বলে ডাক্তার। তখন তারপর পুলিশ সেই আনন্যাচারাল ডেথের মামলা করে এবং তারপর ফার্দার প্রসিডিংসে যেটা পাওয়া যায়, যদি খুন ধর্ষণ যেটা পুলিশের প্রাইমারি ইনভেস্টিগেশনের পর পাওয়া যায়, তারপর সেটা অ্যামেন্ডমেন্ট হয়, এফআইআর অ্যামেন্ডমেন্ট হয়, মামলা হয়। সেই প্রসেসেই হয়েছে। এইটাকে কোনো প্রসেস ফলো করা হয়নি দিদি, বুঝতে পারবেন না যে আমরা বদভ্যাসটা প্রথম হচ্ছে আনন্যাচারাল ছিল বলার মাঝখানে বলেন অফিশিয়ালি কাছে এটা যদি কি শুরু থেকে ডিরেক্টরকে ঝামেলার মধ্যে কোহিনুর, চিকিৎসকরা দেখে বুঝতে পারবেন না যে আনকনশিয়াস নাকি প্রাণহীন দেহ? হলো চিকিৎসকরা দেখে বোঝা আর হাসপাতালে বডি রিকভার করে নিয়ে পুলিশ গিয়ে তার ব্রড ডেড সার্টিফিকেট নিয়ে আইনি প্রক্রিয়া চালু করা আমার মনে হয় দুটো আলাদা। আপনি যেটা বলছেন চিকিৎসক দেখে বলছে সে মৃত, আমাকে তো পুলিশ রিকভার করেছে বডি, আইনি প্রক্রিয়াটা কি? পুলিশ বডি রিকভার করে হাসপাতালে নিয়ে যাবে, পুলিশ তো ডাক্তার না, বা পুলিশ কোনো রাস্তা ধরুন ওখানে ডাক্তারকে জিজ্ঞেস করে বলতে পারেন না। তার মানে কোনো আমি বুঝতে পারছি না কোহিনুর, কোনো আনকনশিয়াস কথা মতো, তাহলে তো মানে রাস্তাঘাটে আনকনশিয়াস হতে পারবো না, শুধু মর্গে চলে যাব না। কেন অচেতন না বেঁচে আছে বোঝা যাবে না, প্রথমে নিয়ে গিয়ে মর্গে তো শুরু হয়ে যাবে। তুমি আমার ভয় দেখিয়ে দিচ্ছ। আমি তো আপনি আমার কথা ডিসটর্ট করছেন, আপনি আমার কথা ডিসটর্ট করছেন। তাকে হাসপাতালে নিয়ে যায় তো, যদি রাস্তাঘাটে তাকে হাসপাতালে নিয়ে যায়, পুলিশ থেকে হাসপাতালে নিয়ে যাবে না, পুলিশ থেকে হাসপাতালে নিয়ে যাবে,
তাকে এমার্জেন্সিতে নিয়ে যাবে, তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর এমার্জেন্সির ডাক্তার দেখবে ঘটনাটা ঘটেছে হাসপাতালে, ঘটনাটা ঘটেছে হাসপাতালে। আমি জানতে চাই প্রিন্সিপাল ডক্টর নাকি? যখন দেহ রিকভার করে পুলিশ, পুলিশ নিয়ে গিয়ে যখন হাসপাতালে এমার্জেন্সিতে যায়, পুলিশকে রিপোর্ট দিল কে? পুলিশ এলো কি করে? ব্রড ডে প্রিন্সিপাল বলবে তো দাঁড়িয়ে ব্রড ডে, ব্রড ডে এটাই নিয়ম। প্লেস অফ অকারেন্স হসপিটাল। হ্যাঁ, তো পুলিশ প্রিন্সিপাল তো বডি রিকভার করেছে, যে প্রিন্সিপাল রিপোর্ট করা হয়েছে বডি রিকভার করেছে, পুলিশ তো ওখানে বডি রিকভার করে নাড়ি টিপে বলবে না যে সে মৃত, ডাক্তার বলবে। তাকে তো এমার্জেন্সিতে নিয়ে যাবে। আরে সেই এমার্জেন্সিতে নিয়ে যাবে তো। না না, সেমিনার হলে মৃতদেহ যখন মৃতদেহ বলে নিশ্চিত হয়ে গেছে তখন সেমিনার হলে দেহ ছিল হয়েছে। আচ্ছা, তারপরে পিএম হয়ে গেল, পিএম হয়ে যাওয়ার পর তিনি মার্ডারের মামলা হয়। আপনি দাঁড়ান, আপনি ডেথ কেসের মামলা। আমি আসবো, আমি এক পুলিশ সেকেন্ড। আপনি আমার কথা ডিস্টার্বেন, আমার কথাটা ডিস্টর্টেড হচ্ছে। পুলিশ বডি রিকভার করার পর পুলিশ সঙ্গে সঙ্গে দেখে মার্ডার বলতে পারে না, পুলিশকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং আরজি করে সেমিনার হল থেকে পুলিশ মার্ডার বলতে পারে না, এটা ঠিক। মেডিকেল করতে হয়, পুলিশ মার্ডার বলতে পারে না, এটা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে প্লেস অফ অকারেন্স হচ্ছে হাসপাতাল। সেই বলেনি, তুমি তো ডিস্টার্ব করো না, প্লিজ ডিস্টার্ব করো না, এমার্জেন্সি প্লিজ ডিস্টার্ব করো না, প্লিজ। এবার প্রিন্সিপাল রিকভার করবে তো, রিপোর্ট করবে, হয় না, নিয়ম হচ্ছে পুলিশ আমি বডি রিকভার করবে তো, এর বাইরে একটু এক পুলিশ বডি রিকভার করবে তো, বডি রিকভার করে হাসপাতালে নিয়ে গিয়ে তবে তো বলবে এটা মৃত। তখন আত্মহত্যার ফোন গেছিল, সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন হয়নি, কোন পাবলিক ডোমেইনে নেই। ফেক খবর রটিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে না, এই ফেক খবর রটিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। এখানে এলওপি আসেন করতে এক সেকেন্ড, সংবেদনশীল এখানে পলিটিক্যাল এজেন্ডা আছে কি করে? সংবেদনশীল আছে যখন জাস্টিস খবরগুলো করে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেবে না। কেউ পুলিশ আমি শঙ্কুদেবকেও বিরত হতে বলবো, কোহিনূরকেও বিরত হতে বলবো। শঙ্কুদেব আমি থামতে বলে, শঙ্কুদেব আপনাকে ফোন করেছিল, ওই ওর বাড়ির লোককে আপনাকে ফোন করেছিল। থামতে বললে থামতে হবে শঙ্কু, কোহিনূর আমি থামতে বললে থামতে হবে, আমি থামতে বললে থামতে হবে। আমি রিমাদির কাছে আসবো। রিমাদি, এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় একাই এই কাজ করেছিল নাকি আরো কেউ ছিল? তার উত্তর তো তদন্ত অনুযায়ী যা যা তথ্য বেরিয়ে আসবে তার উপর নির্ভর করছে। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে আমরা তদন্তকারীদের সূত্রে যে খবর পাচ্ছি যে এই সঞ্জয় রায় এই ঘটনা ঘটানোর পর সে ফিরে যায় এবং সে ব্যারাকে গিয়ে রীতিমতো রেস্ট নেয়, ঘুমায়, এবং তারপর জেরার মুখেও সে নাকি একটু থরহরিকম্প হচ্ছেন। এবং আমরা জানি কলকাতা পুলিশ হোক বা সিবিআই দুধে তদন্তকারীরা যখন তাকে প্রশ্ন করছে সেই সময় দাঁড়িয়ে তার যে মানসিক দৃঢ়তা সেটা দেখে তদন্তকারীরাও চমকে যাচ্ছে। ঠিক কোথাও কি আসলে অপরাধ মনস্কতার বীজ? এবং স্থানীয় সূত্রে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন মহিলাদের উত্তপ্ত করাটা এই সঞ্জয় রায়ের একদম স্বভাবগত ছিল। এটাকে একদম মনস্তত্ত্বের দিক থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো মৌপিয়া, সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি যার বিষয়ে বলা হচ্ছে সঞ্জয় রায়ের বিষয়ে, ওকে আমরা একটা ক্যাটাগরিতে আমরা বলবো, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এই ব্যক্তিদের যাদের এই ধরনের একটা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তারা বেশ খুব সহজে যদি বোঝাতে যাই তার মানে এদের কোনো কনসিয়েন্স থাকে না, এদের মধ্যে কোনো মরালিটির কোনো ব্যাপার থাকে না, এরা একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার করতে পারে, রেপ করতে পারে, যে কোনো কিছু করতে পারে এবং তারা দিব্যি তারপরে তাদের জীবনটাকে মানে তারপরে একটা নর্মাল ডে টু ডে যা করে আসছে যেটা তুমি এক্ষুনি বললে সেটা করতে পারে। কারণ কি এদের কোনো কনসিয়েন্সে কিছু, ওদের তো অপরাধ বোধের কোনো ব্যাপারই নেই, ওদের যেহেতু কোনো অপরাধ বোধের কোনো ব্যাপার নেই সেই জন্য ওরা নিজে এটা এই যে একটা এরকম একটা সাংঘাতিক একটা ক্রিমিনাল একটা অ্যাক্ট করেছেন, ব্রুটাল রেপ, মার্ডার ইত্যাদি, তাকে বলা হচ্ছে যে সে করেছে এবং আরো কারা কারা করেছে সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি। মানে পরিচয় ডিসক্লোজ না করার শর্তে
সঞ্জয়কে চেনেন এরকম একজন, তিনি যে অভিযোগটা করেছেন সেটা শুনলে শিউরে উঠতে হয় যে এই সঞ্জয়ের স্ত্রী যখন কিছুদিন আগে মারা যান এবং তার যে পিণ্ডদান করতে গিয়ে ঘাটে মহিলাদের উত্ত্যক্ত করেছেন সঞ্জয়। দেখো এই ধরনের যাদের ডিসঅর্ডার থাকে না, তারা নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, তাদের মধ্যে এই ইম্পালস কন্ট্রোলের ব্যাপারটা থাকে না, তারা একেবারে যে কোনো রকমের অফেন্সেস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে অভ্যস্ত করে আসছে, অনেক অল্প বয়স থেকেই তারা করে। তাদের মধ্যে যেটা বারবার বলছি, ওদের মধ্যে কোনো কনসিয়েন্স বলে কিছু নেই, কোনো বিবেক বলে কিছু থাকে না। কাজেই এই যে তুমি যে এক্ষুনি যে জিনিসটা বললে না, যে পিণ্ডদান করার পরেও গিয়ে অন্য মহিলাদের গিয়ে যা করার করেছে, মানে সেক্সুয়ালি মোলেস্ট করেছে, এটা খুব পসিবল। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি যা খুব কোল্ড ব্লাডেডলি তারা তাদের জীবনটা কাটায়, তাদের কাছে কোনো ইমোশন, আবেগ, মানে যেগুলো নিয়ে সাধারণ মানুষ যেগুলো একটা অন্যায় করলে, এর থেকে অনেক কম অন্যায় করলে তার একটা বিবেক দংশন হয়, কিন্তু এই মানুষদের হয় না। তারা এই ধরনের জিনিস করতে পারে, এদের কিচ্ছু যায় আসে না। এবং সে বলেছে যে কলকাতা পুলিশের অফিসারদের এসে ধরা পড়ার পর বলেছে যে আমায় ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা কোয়াইট পসিবল। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, এরা এই ধরনের কথা, এদের মধ্যে কোনো রিমোর্স থাকে না, কোনো রকম যে অপরাধ বোধ, আমি একটা অন্যায় কাজ করেছি, এগুলো ওদের মধ্যে থাকেই না একদম। কাজেই এদের পক্ষে এই কথাগুলো বলাটা খুব সহজ। এবং অ্যাকচুয়ালি এটা মিনও করছে, এই নয় যে ও এটা মিন করছে না, ও মনে করছে ঠিক আছে, কি করবে, মেরে ফেলবে, কি আছে, আমি মরে যাবো। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো যে যেহেতু সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে কি সত্যি আসল উত্তরের খোঁজ মিলবে, কতটা সম্ভাবনা, সেই প্রসঙ্গে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমি বিরতির পর চন্দনদা এবং গৌরবের কাছে আসবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা আগেই জানিয়েছিলাম যে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছিল আদালত। এবার আরও 5 জনের ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টের যে আবেদন সেটা মঞ্জুর করা হয়েছে। আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে, আমাদের সহকর্মী যেটা জানাচ্ছেন যে সন্দীপ ঘোষ তারও পলিগ্রাফ টেস্টের সন্দীপ ঘোষ এবং 4 চিকিৎসক তাদেরও পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করা হয়েছে। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, রিয়ার কাছ থেকে বিস্তারিত জানবো। রিয়া। মফিয়াদি, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি সেটা কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখেছি যে 5 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সন্দীপ ঘোষ ছিল এবং তাছাড়াও 4 পড়ুয়া। এই 4 পড়ুয়া হচ্ছে সেই পড়ুয়া যারা সেই দিন রাতে ওই তরুণী ডাক্তারের সঙ্গে বসে খাবার খেয়েছিল। এই 5 জনকেই আজকে সিবিও থেকে বার করা হয় এবং সিবিআই কর্তারা ডিরেক্ট নিয়ে আসে তাদেরকে শিয়ালদা কোর্টে এবং সেখানে এনে তারা আবেদন করে যে এই 5 জনের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করে এবং সেই যে আবেদন কিন্তু মঞ্জুর করে দিয়েছে। অর্থাৎ এই 5 জন যে বয়ান দিয়েছে তাদের বয়ানে কতটা সত্যতা আছে সেই বিষয়টা এবার দেখতে চায় এবং সেই কারণের জন্যই তাদের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করেছিল এবং সেই আবেদন ইতিমধ্যেই শিয়ালদা কোর্ট তারা মঞ্জুর করে দিয়েছে। ধন্যবাদ। আমি এখানে একটু আসবো রিমাদির কাছে, আরও একবার খুব সংক্ষেপে আসবো যে রিমাদি, এই পলিগ্রাফ টেস্ট যে অপরাধ মনস্কতার কথা আপনি বললেন, সেক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট সেটা কতটা আলোকপাত করতে পারে? দেখো মৌপিয়া, এই ব্যাপারটা আমি খুব স্ট্রংলি বলতে পারছি না। ডেফিনেটলি যেখানে ইনভেস্টিগেশন অনেকটা পরে শুরু হয়েছে, মানে সিবিআই ইনভেস্টিগেশন অনেকটা পরে শুরু করেছে, সেখানে পলিগ্রাফ টেস্ট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ যেখানে একজন কতটা ইট ইজ কাইন্ড অফ এ লাই ডিটেক্টর। কিন্তু এখানে সবসময় যে এটা থেকেই আমরা একেবারে ডেফিনেট হতে পারবো যে মানে আমরা একজন কালপ্রিটকে ধরতে পারবো, সেটা আমি অন্তত খুব জোর গলায় বলতে পারছি না। মানে দের আর মিক্সড রেজাল্টস, কিন্তু ডেফিনেটলি দিস শুড বি কন্ডাক্টেড। আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড স্টেপ টু বি টেকেন। ডেফিনেটলি এটা হওয়া উচিত। এবার লেট আস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দন,
দেখো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, আমি বিশেষত এখানে রাজনৈতিক বিশ্লেষণ তো বহু হতে পারে, আমার প্রশ্নটা সেখানে না। আমি কয়েকটা জিনিসে আমি যথেষ্ট ডিস্টার্ব ফিল করছি। ঠিক যেভাবে এখানে কোহিনূর ক্ল্যারিফিকেশন করছে, ঠিক সেভাবে শুরু হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশন, যেটা কোয়েশ্চেনেবল। আমি কেন বলছি, আজকে একটা বৃত্ত, তুমি যদি ভালোভাবে দেখো, বৃত্ত কমপ্লিট হচ্ছে, ক্ল্যারিফিকেশনগুলো সবই নাকি ডিস্টর্টেড। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আজকে ঠিক যেখানে যে ঘটনাটা ঘটেছে, প্লেস অফ আকারেন্স, প্রথম শর্ত সেটা ঘটেছে হাসপাতালে, এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে ফরেন্সিক রিপোর্ট এবং তার উপরে পোস্টমর্টেম রিপোর্ট, 21টা ক্ষতচিহ্ন। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে 160 ডিগ্রি ঘুরে যেতে দেখেছি। যিনি পোস্টিংকে রিনিউয়াল করে তাকে আরেকটি প্রাইস পোস্টিং করেছিলেন, তিনি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন যে আমি চাই দ্রুত তদন্ত কমপ্লিট হোক। এটা কি তার অ্যাকশনের শুরুতে ছিল, নাকি আজকে বাধ্য হয়ে করছেন? প্রশ্নটা এখানে। এর মধ্যে তো ডিসকাশন নেই। সংস্কারের পক্ষে সওয়াল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্টারেস্টিং। আমি আরেকটি কথা তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ প্লেইং আ ভেরি ক্লেভার রোল। আমি একদম পরিষ্কারভাবে বলছি, তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত একটি দলের, মানে আমার বলার উদ্দেশ্য পাওয়ার সেন্টার আলাদা হতে পারে, সম্ভবত একটি দলের। আমি সম্ভবত একটি দলের কেন বলছি, আজকে যে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এর থেকেও গুরুতর প্রশ্ন তো সুখেন্দু শেখর রায় তুলেছিলেন, তার দলের এমপি। তার উত্তর কি হয়েছিল? তাকে ডেকে পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ল্যাগার্ড ইন দ্য সিস্টেম। আমি তোমাকে যদি এই প্রসঙ্গটা বলি, তাহলে এর জন্য অভিযুক্ত কে? মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে একটি প্রশাসন চলছে, সেই প্রশাসন ল্যাগার্ড, সেই প্রশাসন দীর্ঘসূত্রিতায় ভুগছে, সেই প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে সৎ ভূমিকা পালন করছে না, এরকম একটি পারসেপশন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রমাণিত হয়, তাহলে প্রশ্নটা কাকে? আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ডেকে পাঠাবে? প্রশ্নটা কিন্তু সেখানে না। প্রশ্নটা হচ্ছে, তুমি দেখো, যারাই একটা অ্যান্টিসিপেটরি অ্যাকশন করছেন, সেখানেই কিন্তু পুলিশ গিয়ে প্রথমে তার মুখ বন্ধ করবার কাজ করছেন। দিস ইজ নট ডেমোক্রেসি। আর শেষ করি, এটা না নার্সিসিস্ট সাইকোলজিক্যাল যে প্যাটার্নটা উনি বললেন, এটা একটা সেক্সুয়াল বিহেভিয়ার। আমি বারবার বলছি, পলিগ্রাফ টেস্ট ইজ গুড, কিন্তু মূলত যেটা করার দরকার, আমি যেটা বারবার বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এখানে একটি মাত্র কি ক্রাইম হয়েছে, পরেও একটা বড় শর্ত আছে, যারা যারা ক্রাইমের সাথে যুক্ত তারা ডিরেক্ট একটা বড় রকম চক্র। সেই চক্র ভাঙতে না পারলে কিন্তু ওই একটা সঞ্জয় রায় কোনো আনসার হতে পারে না ফর দিস কেস। গৌরব, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় মিছিল করছেন। তিনি মিছিল করে বলছেন, তিনিও বলছেন জাস্টিস চাই, তিনিও বলছেন যে আসামিদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে মিছিল করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করছেন তার ক্যাবিনেটেরই স্বরাষ্ট্রমন্ত্রী, তার ক্যাবিনেটেরই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী দায়িত্বে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যের। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। 1, 2, আপনি দেখুন যে এই যে এত বড় ক্ষমতাশালী এই সন্দীপ ঘোষ, তিনি হচ্ছে যে আপনাদের প্রেস মিডিয়াকে ডেকে তিনি বললেন যে আমি আজ থেকে রিজাইন করে দিলাম, আমি আর কোনো কাজ করব না, এই স্বাস্থ্যর ব্যাপারে কোনো কিছুতেই নেই। তার 4 ঘন্টার মধ্যে তাকে আবার পোস্টিং দেওয়া হলো কলকাতারই একটি মেডিকেল কলেজে। তার মানে কত বড় তার খুঁটির জোর যে তিনি রিজাইন করার পরেও তার রেজিগনেশন গ্রহণ করলো না সরকার, উল্টে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। আমাদের কথা হচ্ছে যে এই যে রাজ্যিকর শুধু না, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেভাবে এই যে চক্র চলছে, সেই চক্র ভাঙবে কে? সেই চক্রের মাথা কারা? কেন তাদেরকে খুঁজে বার করা হচ্ছে না? লাস্ট দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই আজকে এই 15 তারিখে 14 তারিখের পর থেকে বারবার এই যে ডেকে পাঠাচ্ছে 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা গিয়ে আজকে পলিগ্রাফ টেস্ট। আমরা বলছি যে সিবিআই তাহলে কি করছে? যে এই যে 14 ঘন্টা 15 ঘন্টা করে ডেকে পাঠিয়ে ওনাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বসেই রাখছে, আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই ঘটনা, এই যে তদন্ত তাহলে কোথায় যাচ্ছে? তো প্রশ্ন চলে আসছে। দেখুন, আসলে সিপিএম কারণ শূন্য হয়েছে, তার কারণ হচ্ছে বুঝছে না ইনভেস্টিগেশনটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ করছে। আমি তো এখন বিভিন্ন সূত্রে খবর আসছে, ফেসবুকেও দেখছি, সবটা ভেরিফাইড বলে বলছি না। পুলিশ গ্রেফতার করেছিল একজনকে, তারপরে সিপিএম সহ সবার দাবি ছিল তাদের তদন্ত দেখে তারা তদন্ত করে বলেছিল যে না, এখানে একজন না, অনেক লোক ইনভলভ। ঘন্টা হয়ে গেছে, অ্যারেস্ট করেনি। এরা একদিনও গিয়ে সিজিও কমপ্লেক্সের সামনে বলছে না, বসছে না, কথা বলছে না, কিছু না। কারণ এদের এখন জাস্টিস চাই, এই স্লোগান পাত দিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আরে মুখ্যমন্ত্রী যার পুলিশের কথা বলছেন, সে তো 24 ঘন্টায় গ্রেফতার করেছে।
আর সিবিআইও তাকে না, বলে দেয়নি ভাই কথাটা যে হচ্ছে এ এখন যেদিনকে নির্দোষ। গ্রেফতার করে তার পরের আর দিন দুই হচ্ছে সকালবেলা এটা ঠিক। কলকাতা পুলিশের কমিশনার সাংসদ তিনি প্রেস আমাদের- মিট করে কি বলেছিলেন এই যে- সেটা বলো, সেটা কেন বলছো না? তার বলার যাকে সময়- ধরা হয়েছে দাদা, তার পরিচয় দাদা, গোপন করা হচ্ছিল। হয়েছে তো তার আপনি সে আপনার কি বলার করে সময় একজন- বলবেন। একজন কি চেঁচিয়ে- করে চেঁচিয়ে- পুলিশের চেঁচিয়ে ব্যারাকে থাকে বাড়বেন, চেঁচিয়ে বাড়বেন না। আবার চেঁচিয়ে- চেঁচিয়ে তুমিও বাড়বেন না। চেঁচিয়ে পারবে না আমার সঙ্গে, বরং সেসব বলে লাভ না, নেই। আমরা চিৎকারের বলছি, কম্পিটিশন করছি চেঁচিয়ে না। বাড়বে না, সিট বাড়বে না, আমরা পারবো না debate বলছি না। করছি। আরে তুমি সিট competition নিয়ে করছি। থাকো, গৌরব কোহিনূর তুমি না, সিট নিয়ে basically ঘুমাও, সেই নিয়ে কোনো লাভ নেই। আমি তুমি 294টা সিটে যেত, তার মানে এইটা নয় যে পশ্চিম বাংলার মানুষ তোমাকে অন্যায়ের অধিকার দিয়েছে অন্যায় করা। হয়েছে তো গলার জোরটা থাকুক, একটু লজিকের জোরটা দিয়ে আমার কাছে যেটা আছে পয়েন্টে এসো, কোহিনূর কোনো পয়েন্টে উত্তর দিচ্ছি তো। যে যার ইনভেস্টিগেশন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে দাবি করছেন ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হোক, কার কাছে? যারা ইনভেস্টিগেটিং অথরিটি কারা? সিবিআই। আমরা সিবিআইয়ের কাছে দাবি করেছি এবং আমার ধারণা যারা জাস্টিস চাইছেন তারা নিশ্চয়ই সিবিআইয়ের কাছে গিয়ে দাবিটা করবেন দলমত নির্বিশেষে। কিন্তু আমি সিপিএম এর কথার একটা উত্তরে বলি, এই যে দাদাগিরি হাসপাতালে আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর প্রথম দাদাগিরি উৎখাত করা হয়েছিল কোনো এক হাসপাতালে। কোনো এক প্রাক্তন সাংসদ সপরিবারে ঘর দখল করে রেখেছিলেন, তাকে যখন ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল সেটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এফেক্টিভ কাজ, কি করে হাসপাতাল থেকে জবরদখল মুক্ত করতে হয়। শোনো, যার কথা তুমি বলছো তার বউ একজন ডাক্তার, ঘটনাচক্রে সেই হাসপাতালেরই ডাক্তার, তার কোয়ার্টারে থাকতেন। প্রথম কথা জবরদখল নয়, দুই তোমাদের দলের প্রাক্তন সাংসদের বউ, বর্তমানে তিনি কাউন্সিলর, তিনি টিভি চ্যানেলকে বলেছিলেন যে তিনি যখন আরজি করে পড়াশোনা করতেন সেই সময় পরিবেশ অনেক ভালো ছিল, সেই সময়টা হচ্ছে বামফ্রন্টের সময়, সেখানে আলো কম থাকা। আরে বাবা, কাউন্সিলরকে বলেছে, শুধু কাউন্সিলর কি কারণে বলেছে সেটা অনেক পরের ব্যাপার। বলেছে জবরদখল মুক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ফ্যামিলিকে ঘর থেকে বার করে দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অ্যাচিভমেন্ট। কোহিনূর আসবো, আমি শঙ্কুদেবের কাছে আসবো। এই যে একই সঙ্গে যে রাজনীতি করার অভিযোগ উঠছে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার, আমি আসবো তোমার কাছে, তার আগে একবার দেখিয়ে দিচ্ছি আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ছিল যাকে কেন্দ্র করে তুলকালাম হলো। পরপর পুলিশে ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে বিজেপি। গন্তব্য স্বাস্থ্য ভবন, দাবি আরজি করের চিকিৎসক পড়ুয়ার খুন ধর্ষণের বিচার। আজকে বাংলা তথা সারা দেশ এই যে পাপ হয়েছে, হত্যা হয়েছে, তার বিচার চাইছে। আমরা সমাজের লোকের সঙ্গেই আছি, এটা কোনো রাজনৈতিক আন্দোলন হচ্ছে না, সামাজিক আন্দোলন। বৃহস্পতিবার বেলা গড়াতেই বিজেপির প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সল্টলেক। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের নেতৃত্বে চলছিল প্রতিবাদ মিছিল। পুলিশ সেই মিছিল আটকালে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। একের পর এক ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। মাটিতে বসে বিক্ষোভ দেখান শুভেন্দু অগ্নিমিত্রা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি হাতে তাড়া করে পুলিশ। আরজি করে চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। বিশৃঙ্খল এই পরিস্থিতির জল গড়িয়েছে আদালতে। সুপ্রিম কোর্টে নিয়মিত চলছে সওয়াল জবাব। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 27 অগস্ট নবান্ন চলোর ডাক, আয়োজক ছাত্র সমাজ। পুলিশের অনুমতি নেই, তাও কিভাবে এই মিছিলের ডাক? সোমবারের মধ্যে পদত্যাগ করো, নইলে মঙ্গলবার গুলি চলবে, তার দায় ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ কি হবে না? সুপ্রিম কোর্টের বক্তব্য, শান্তিপূর্ণভাবে প্রোটোকল মেনে অবশ্যই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা যাবে। কারণ মনে রাখবেন, চোরের মন সবসময় পুলিশ পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগের, বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। বলে না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না। তবে 27 অগস্ট নবান্ন অভিযান কি 14ই অগস্টের তাণ্ডবের স্মৃতি ফিরে আসছে, নাকি একটা শান্তিপূর্ণ মিছিল দেখবে শহরবাসী? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। শঙ্কু, পার্টি আজকে ফর্মালি চিঠি দিয়ে জানিয়েছিল পুলিশকে যে কিছু সংখ্যক লোক আমাদের মিছিলের মধ্যে ঢুকে আগুন লাগানোর পরিকল্পনা করতে পারে। কারা? ছাত্র সমাজ? না না, আজকের যে মিছিল হয়েছে, নবান্ন অভিযানের যে ডাক, কারা? ছাত্র সমাজ। আমি বলি, আমি তো আসছি ওই বিষয়। তো সেই কারণে আমরা আজকে জানিয়েছিলাম,
কিন্তু আপনি দেখেছেন যে আমাদের তরফ থেকে কোনো ধ্বংসাত্মক কোনো কিছু হয়নি। কিন্তু আমরা দেখলাম যে কপিল সিব্বল রাজ্যের হয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন, বললেন কয়েকজন ছাত্র তারা নাকি নবান্ন দখল নিয়ে নিতে পারে। আমি এখানে একটু তোমায় বিরত করছি। 2022-এর সেপ্টেম্বর নবান্ন অভিযান ছিল। সে নবান্ন অভিযানে কি চিত্র হয়েছিল আমরা এখন যেখানে আছি তার থেকে অনতি দূরে সেখানে পুলিশের গাড়ি জ্বলেছিল, পুলিশ কর্মী, পুলিশ অফিসার তারা আহত হয়েছিলেন, মনে আছে? বহু আমাদের কর্মীদের গায়ে বেগুনি জল ছেটানো হয়েছিল, অনেকে গুরুতর আহত হয়েছিলেন। আমি আপনার হাসি পাচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ন্যূনতম প্রোটোকল ফলো করা উচিত পুলিশের, পুলিশ তা করেনি। পুলিশের মিসহ্যান্ডলিং এর জন্য নবান্ন অভিযান সেদিন এফেক্টেড হয়েছে। আজকে তো কোর্ট বলেছে যে প্রতিবাদ কিভাবে আপনি আটকাতে পারবেন নাকি? আরে আপনি যে পুলিশের বলপ্রয়োগটা আজকে প্রতিবাদ আটকানোর জন্য করছেন, সেই প্রপার পুলিশিংটা করলে আজকে এই মেয়েটাকে তো চলে যেতে হতো না। যে লোকটিকে আপনি অপরাধী বলে ধরেছেন সে তো পুলিশের দ্বারা অ্যাপয়েন্টেড একজন সিভিক পুলিশ, আপনি স্বীকার করতে পারছেন না। দিদি আপনাকে মনে রাখতে হবে, একজন মহিলা হিসেবে আমি আপনার কাছে বলবো, আপনি ভেবে দেখুন কি করেছে পুলিশ। প্রথমে হচ্ছে তার বাড়িতে কমিউনিকেট করে বলেছে, আমরা কোর্টে দেখেছি আজ সারাদিন, বলেছে কি বলেছে যে এটা একটা সুইসাইডিয়াল নেচার। পুলিশ বলেনি, বলে ওর অ্যাসিস্ট্যান্ট সুপার। আমার প্রশ্ন একটু আগে আলোচনা হচ্ছিল, আমার প্রশ্ন যে ঘটনা ঘটেছে দাদা হাসপাতালের মধ্যে, প্রিন্সিপাল নিজে একজন ডক্টর, তিনি তো বলবেন, তিনি তো এসে ফার্স্ট রিপোর্ট করবেন, তিনি তো কাস্টাডিয়ান। আরে বাংলার বোনেরা আজকে আতঙ্কিত, যার বাড়িতে বাচ্চা আছে না তারা চিন্তিত যে আমার ছেলেকে যখন আমি পাঠাই স্কুলে, আমার মেয়েকে স্কুলে পাঠাই, কার দায়িত্বে থাকে? প্রিন্সিপালের দায়িত্বে, গভর্নমেন্টের দায়িত্বে। চন্দনদা, নৃশংস ঘটনা, মর্মান্তিক ঘটনা, নিন্দা জানানোর ভাষা নেই। সাধারণ মানুষ ক্ষোভে, যন্ত্রণায়, আক্ষেপে, আক্রোশে ফুঁসছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তারা রাজনীতি করতে চাইছেন, সত্যি কি তাই? দেখো, আমি একটা কথা বুঝতে পারি, সেটা হচ্ছে পলিটিক্সের মতো এই ক্রোধ বা ক্ষোভ এটাও কিন্তু ডাইনামিক। তুমি একটা জিনিস ভাবো তো, 2011-12-তে ক্ষমতায় আসার ঠিক ওই মুহূর্তে যেটা পার্ক স্ট্রিট কাণ্ড, সেখানেও একটা ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছিল, মানুষের ক্ষোভ শুরু সেখান থেকে। তারপরে কামদুনি হয়ে হাঁসখালি হয়ে আজকে এই পর্যন্ত যেখানে যে ঘটনাগুলো ঘটেছে, সম্ভবত এটা 27 কি 28তম ঘটনা যেখানে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে বা বিভৎসতা, নারীদের ওপর আক্রমণ, যেটা রেজিস্টার্ড। যদি তাই হয়ে থাকে, আমি আবারও বলি এটা ডাইনামিক, কোন পর্যায়ে পৌঁছলে এই ঘটনাগুলো ঘটতে পারে সরকার সচেতন হবে না? আর তাকে যদি সচেতন করাটাকে কেউ বলে যে বিরোধী রাজনীতি, ঘোলা জলে মাছ ধরছে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে অপব্যাখ্যা করছেন, কারা করছেন তাদেরও আইডেন্টিফাই করা দরকার। আমি তোমাকে এখানে বলে শেষ করি, তুমি যখন দেখছো আজকে রাজ্য সরকার, আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে সমালোচনা করছি নাকি রাজনৈতিক নেত্রী হিসেবে? আমরা বলছি না উনি রাজনীতি যা খুশি করি, কিন্তু উনি যেটা করছেন সেটা মুখ্যমন্ত্রী হিসেবে বুঝতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এমপি হিসেবে। আমি তোমাকে অন্য কথা বলি, আজকে সঞ্জয় রায় বলে যে ব্যক্তিটিকে তুমি বারবার দেখাচ্ছ, এই মহান ব্যক্তিটিকে ক্রিয়েট করেছেন কারা? এত বেশি ক্ষমতা দিয়েছেন কারা? পাড়ার সাধারণ ছেলেপেলেরা তো এই ঘটনাগুলো ঘটাতে পারে না, এত বেশি পাওয়ার। তুমি বারবার দেখেছ ভীতি সন্ত্রস্ত করতো, মহিলাদের উত্ত্যক্ত করতো, এবং সেখানে পুলিশে রিক্রুটেড হয়েছে, সে বিভিন্ন জায়গায় তার অ্যাক্সেসিবিলিটি ক্লিয়ার। আর একটা জিনিস বুঝতে হবে, রিমা দেবী এখানে আছেন, আমি খুব ক্লোজলি এই জায়গাটাতে আছি, যেহেতু হায়ার এডুকেশন এই ট্রেনিংগুলোর সাথে পুলিশ সিস্টেমের মধ্যে কিন্তু অথরাইজ আছে পুলিশ সাইকোলজিক্যাল ট্রেনিং, বহু প্যানেলিস্ট আমার বন্ধু, আমরা খুব ভালো করে জানি সেগুলোকে অ্যাপ্লাই করা হয় না, তাদের শুধুমাত্র তাদের একটা অ্যাপিয়ারেন্স শো করিয়ে ছেড়ে দেওয়া হয়। বাস্তব কথা, আমি এই প্রশ্নটা নিয়ে, কারণ ঠিকই আপনি আরো ভালো জানবেন রিমাদি, যে অপরাধ মনস্কতার তো নানা রকমের স্তর হয়, কিছু থাকে যেটা হয়তো বাইরে থেকে কিছু বোঝা যায় না, যে হয়তো বাইরে আপাদমস্তক, নিপাট ভদ্রলোক, খুব বিনয়ী ইত্যাদি। কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর তার এলাকায় গেলে জানা যাচ্ছে যে এলাকায় কি ধরনের মহিলাদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে কি কি কাণ্ড সে করত। প্রশ্ন হচ্ছে যে এর পরও তাকে রিক্রুট করা শুধু না, একজন সিভিক ভলান্টিয়ার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে। হিমাদি, এখানে যদি আমি একটা কথা বলতে চাই, খুব ডেঞ্জারাস কথা বলা হবে, কিন্তু আমি বলছি, আজকে পলিটিক্যাল পার্টি বলো, পুলিশ বলো, এবং এই পুরো যে সিস্টেমটাতে
এখানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেকেরই মধ্যে আছে, এবং সেইটা তো যারা ইন পাওয়ার আছে, অনেকেই যারা ইন পাওয়ার আছে তাদেরও কিন্তু এই প্রবলেম, এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেটগুলো রয়েছে, ডিসঅর্ডারও রয়েছে, এবং তারা সেই ক্ষমতাটাকে, সবাই যারা পাওয়ারে রয়েছে তাদের সবারই কি এটা আছে তা আমি একবারও বলছি না, কিন্তু অনেকেরই আছে, এবং তারা তাদের নিজেদের সুবিধের জন্য তারা এরকম ধরনের তাদের লোকেদের দরকার, তাদের প্রয়োজন ওদের এই সিস্টেমে থাকার, না হলে এই নেক্সাসটা কন্টিনিউ করা সম্ভব নয়। এই কথাটা বলার জন্য হয়তো আমাকে কালকে খুন করা হবে, কিন্তু তাও আমি বললাম সেটা। খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, খুব ইন্টারেস্টিং কথা কইল। প্রশ্ন হচ্ছে এই সঞ্জয় রায়দের মতো লোক, তাদেরকে শুধুমাত্র সিভিক ফল, তাদের আইনের রক্ষক হিসেবে তাদের নেওয়া হয়েছে। দেখুন, এটা যদি বলেন, উনি বলেছেন, ওনার প্রসঙ্গ টেনেছেন, এই বিষয়ে যে আমি খুব পারদর্শী বা তা নয়, আমি এই বিষয়ে ওনাকে ক্রস করব না। নিশ্চয়ই সরকার দেখবে যে পুলিশের যে সাইকোলজিক্যাল টেস্ট, সেটা আরো পুলিশ আরো প্রফেশনাল হতে পারবে। আমি বলছি ভাই, এদের সরকার, এদের যে সরকার আছে না, সেখানে পুলিশ নয়, সেখানে দলের সাংসদ, তারা রেপ একই, তার নাম ব্রিজভূষণ। আমরা তো সিভিক ভলেন্টিয়ার করছি না, ব্রিজভূষণের লোকেদের কাছে মোরাল জ্ঞানটা নেওয়ার দরকার নেই আমাদের মনে হয়। দুই হচ্ছে, আমি একটু বলে দিই, কারেক্ট করে দিই, গতবার যে ঝামেলাটা পাকিয়েছিল না, তখন পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া সিটি পুলিশ এদের নীল জল দেয়নি, একদম ট্রান্সপারেন্ট জলই দিয়েছিল, মানে জলই দিয়েছিল, নীল জল দেয়নি। গতবার এরা যেটা করেছিল শুধুমাত্র গাড়ি করেছে, এবং আরপিএফ এর আন্ডারে সাঁতরাগাছিতে চলে যায় এবং ওখান থেকে ইট ছড়ে। স্বাভাবিকভাবে দলের নেতার আগে লেফট রাইট করে উঠে পড়ে গেছে, এর মধ্যে দাঁড়িয়ে শঙ্কুদা মাঝখানে দাঁড়িয়ে কি লাভ আছে? আরজি করে কাদের লোক ছিল? রাম ছিল, ফ্ল্যাগ দেখা গেছে, ফ্ল্যাগ দেখা গেছে, কারা ছিল? আর ব্রিজভূষণের দলের লোকরা জ্ঞান দেবে নাকি? ব্রিজভূষণের লোকেরা তোমরা জ্ঞান দেবে? কুলদীপ সুন্দরের লোকেরা জ্ঞান দেবে? হ্যাঁ, রাম রহিমের যারা রাম রহিমকে পুজো করে, যারা রাম রহিমকে পুজো করে, তারা জ্ঞান দেবে? আরে হাতরাসে কি আছে? কি কোথায় ডেড বডি পুড়িয়েছে বললো? এই ডেড বডি কোথায় পুড়িয়েছে? হাতরাসে ডেড বডি কে পুড়িয়েছিল? আরে হাতরাসে ডেড বডি কে পুড়িয়েছিল? উত্তর দাও, উত্তর দাও, উত্তর আছে, উত্তর আছে, উত্তর আছে, উত্তর নেই, উত্তর নেই। হাতরাসে কেরোসিন তেল দিয়ে পুড়িয়েছিল, কি জাস্টিস? ওই হাতরাসের লোকেদের সরকার আনতে হবে, ওই হাতরাসে কেরোসিন তেল দিয়ে বডি পুড়িয়ে দেওয়ার লোকদের আনতে হবে। হাতরাসে কি হয়েছিল? কেরোসিন তেল দিয়ে বডি পুড়িয়ে দিয়েছিল। এখন এখান থেকে হাউ হাউ করে শঙ্কু চেঁচাবে, শঙ্কু চেঁচানো ছাড়া কিছু নেই, লজিকের জোর নেই, গলার জোর আছে। হাতরাসে করা উচিত। কাকে আনবে সরকার? হাতরাসে সরকার আনবে না? আরে লজ্জা, কাল থেকে মুখ ডেকে আসবে, কাল থেকে টিভিতে মুখ ডেকে আসবে, আগে দুজনকে বলছি থামতে বললে থামতে হবে। গৌরব, আরে চেঁচাচ্ছ, আমার কথা শোনো, আমি বললে থামতে হবে। শঙ্কু, আমি বললে থামতে হবে। আমার কথা বলার সময় বলে আমার কোটা, আমি তো বলতে দিতে হবে না, গণতন্ত্র নেই। এটা আমার উপর ছাড়তে হবে, আমার উপর ছাড়তে হবে। আমার দাবি গণতন্ত্র। গৌরব, এক সেকেন্ড, গৌরব, এক সেকেন্ড। আরে গণতন্ত্র আছে বলে তো রাত্রিবেলা কলকাতায় আন্দোলন হয়। আমাকে বলতে বলেছে, আরে তোমাদের এই দলাদলি রাখো। শঙ্কু, আমি এটা পছন্দ করছি না, এই খেলা বন্ধ করো, রাখো। আমি এটা পছন্দ করছি না, আমি সেটা কিন্তু হচ্ছে যে একদম পছন্দ করছি না। মৌপিয়াদি, সেটা হচ্ছে যে এখানে আলোচনাটা সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ওকে ঠেলাঠেলি করছে, ও ওকে ঠেলাঠেলি করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে আজকে আরজি করের ঘটনা তো ঘটলো এবং সবাই জানতে পারলো, কিন্তু এর আগে পশ্চিমবাংলায় আপনি দেখেছেন, এর আগে বানতলা হয়েছে। বলতে দাও কোহিনূর, মানে এর আগে বললে বানতলা হচ্ছে। আমার বলার সময় বলেছে, তাই আমি বলছি, এর আগে বলতে বানতলা হয়েছে, এর কামদুনিও হয়েছে, এবার চুপ, বানতলা হয়েছে, এবার চুপ, শোনো না, সিঙ্গুর হয়েছে। এটা হচ্ছে যে এর আগে
এই যে জেসিবি আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে মারছে এবং তার হাতকাটা দিলীপ সালিশি করছেন অনিল বসু, সেখানকার বলতে দিতে হবে সেইখানকার নাম একদম এক্সাম্পল বলছি, আরে উনি আমার সময় বলেছেন, না বলতে দাও, আমি তো সেইখানকার এমএলএ, সেইখানকার এমএলএ, আরে মুখ্যমন্ত্রী চালাতে গেছিল ভবানীপুর থানায়, কি আবার বলছো? বড় পয়েন্ট দ্বিতীয় চারদিক দিয়ে ঘিরে নেবো, রাইফেল করে দেবো, ঠিক আছে, ওদের ভাতে মারবো, অনেকগুলো কমিশনার ভাতে মেরেছিল মনে নেই। জেসিবি থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষ দেখেনি যে একজন মহিলাকে পুলিশ টানতে টানতে উলঙ্গ অবস্থায় নিয়ে যাচ্ছে এই উত্তর দিনাজপুরের বুকে, তার আগে সুজেট, তারপরে কামদুনি, নন্দীগ্রামে যেটা বিজেপি করেছে ভিডিও বলতে না দিলে কি করে হবে? এই যদি অসভ্যতামি হয় তাহলে তো হবে না, কথা বলো, পয়েন্টে বিজেপির কর্মীকে সেটা হচ্ছে আজকে আছে তো নন্দীগ্রামে আছে তো বকুলনগরে আছে, মহিলারা আক্রান্ত, রাজ্যের একটা গণতন্ত্র আছে, সেই দপ্তরের মন্ত্রী গণতন্ত্র আছে, সেখানে সবার আগে গ্রেফতার করা হয়েছে। একদম শেষ করতে হবে কি রয়েছে স্টেটাস রিপোর্টে, তার মধ্যেই কি গোটা ঘটনার রহস্য উন্মোচনের চাবিকাঠি সঞ্জয় রায় একা, নাকি এটা আরও বেশ কিছু সাগরেতের কাজ, ধর্ষণ নাকি গণধর্ষণ, সমস্ত কিছুর জন্য নজর রয়েছে আদালতের দিকে। আপাতত এখানেই শেষ করছি। বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভি।